বৃষ্টির ফোঁটা পড়তে থাকে শুধু তাদের চারপাশেই। এই তো এই তো সেই মন্ত্র। আমি যদি এই মেয়েটির ক্ষমতা নিজের আয়ত্তে আনতে পারি, আগামী পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো সবচেয়ে তীব্র হবে। বরুণের সাথে মিলনের আনন্দে তার স্বপ্নেও প্রশান্তি। কিন্তু মেঝেতে লাল রঙের আঁকা জটিল প্রতীক। শক্তি জাগো। সত্যিই তো, যুবরাজ এই মেয়েটাকে ভালোবাসেন। চলো গুরুদেবের কাছে চলো। মেঘবতী সাপ। এবার এক শক্তিশালী আলো বেরিয়ে মেঘবতীকে ঘিরে ফেলে। গভীর রাত, জঙ্গলের গোপন এক গুহা। মেঝেতে লাল রঙের আঁকা জটিল প্রতীক, চারপাশে কালো মোমবাতি জ্বলছে অস্থির শিখায়। দক্ষ একা মাঝখানে বসে চোখ বন্ধ করে মন্ত্র জপ করছে। শক্তি জাগো, আমার ডাকে সাড়া দাও। আর মাত্র কটা দিন, তারপরই তুমি আমার হবে, সম্পূর্ণ আমার। হঠাৎ মেঝেতে আঁকা লাল প্রতীকগুলো ক্ষণিকের জন্য উজ্জ্বল হয়ে ওঠে। একটা অশুভ লালচে আলো ছড়িয়ে পড়ে পুরো গুহায়। দক্ষের চোখ খুলে যায়। মুহূর্তের জন্য তার চোখ দুটো অস্বাভাবিক লালচে দেখায়। এসেছে, শক্তি সাড়া দিতে শুরু করেছে। পূর্ণিমার রাত এখনো দূরে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। মেঘকন্যাকে আজই আমার প্রয়োজন। দক্ষের যজ্ঞের আগুন নিভে যায়। গুহা আবার অন্ধকারে ঢেকে যায়। শুধু দক্ষের নিঃশ্বাসের শব্দ শোনা যায় অন্ধকারে। অন্ধকার শক্তি জেগে উঠেছে, আর সময় নেই অপেক্ষা করার। আমার যেতে হবে এক্ষুনি। জ্যোৎস্না রাত, ছায়াবনের প্রান্তে দাসী গাছের আড়ালে লুকিয়ে বরুণ ও মেঘবতীর হাসি মুখে গল্প করা দেখছে। এটি দেখে দাসী বলল, সত্যিই তো, যুবরাজ এই মেয়েটাকে ভালোবাসেন। চোখে দেখেই তা বোঝা যাচ্ছে। এবার রাজমাতাকে গিয়ে সবটা জানাতে হবে। হঠাৎ পেছন থেকে একটা হাত তার কাঁধে পড়ে। দাসী চমকে ওঠে এবং পিছন ফিরে ঘুরে তাকায়। দেখে সামনে দাঁড়িয়ে দক্ষের এক শিষ্য। তুমি তুমি এখানে কি করছো? তুমি তো রাজমাতার সেই দাসী, তাই না? তাই এভাবে লুকিয়ে কি দেখছিলে? আমি আমি পথ হারিয়ে ফেলেছি। বনফুল তুলতে এসেছিলাম এদিকে। রাতের বেলা বনফুল তোলা? মিথ্যা বলছো তুমি, স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। চলো গুরুদেবের কাছে চলো, তিনিই ঠিক করবেন তোমার সাথে কি করা হবে। না, ছাড়ুন আমাকে, দয়া করে ছাড়ুন। বিশ্বাস করুন, আমি কিছুই দেখিনি। আমাদেরকে না বলে সেটা গুরুদেবকেই বুঝিও। শিষ্য তাকে জোর করে টেনে নিয়ে যায়। মেঘবতী ও বরুণ কিছুই টের পায় না। তারা তখনও হাসি মুখে কথা বলছে দূরে, সম্পূর্ণ অজান্তে। দক্ষের কক্ষে শিষ্য দাসীকে ধরে নিয়ে আসে। দক্ষ তাকে দেখে বলল, তুমি তো রাজমাতার বিশ্বস্ত দাসী, তাই না? তার মানে রাজমাতাও এতদিন জেনে গেছেন যুবরাজের গোপন প্রেমের কথা। আপনি আমাকে কি করবেন গুরুদেব? দয়া করে ছেড়ে দিন আমাকে। কিছু না, বরং তোমাকেই মুক্তি দিচ্ছি এক্ষুনি। যা, তুই মুক্ত। যা, বেরিয়ে যা। গুরুদেব, ওকে ছেড়ে দিচ্ছেন কেন? ও তো গিয়ে রাজমাতাকে সবকিছু বলে দেবে। ঠিক সেটাই তো আমি চাই। ও ফিরে গিয়ে রাজমাতাকে সব বলবে। আর যখন রাজমাতা জানবেন যুবরাজ এক সাধারণ রহস্যময় ক্ষমতাধর মেয়ের প্রেমে পড়েছেন, তখন সিংহাসন বাঁচাতে ভয় পেয়ে তিনি নিজেই আমার পক্ষে দাঁড়াবেন। বুঝলে এবার? বুঝেছি গুরুদেব, সবই আপনার মায়া। আপনার বুদ্ধি সত্যি তীক্ষ্ণ। বাইরের দিকে তাকিয়ে বলতে থাকে, এবার শুধু অপেক্ষা করার পালা। রাজমাতা নিজেই আমার হাতিয়ার হয়ে উঠবেন না জেনেই। রাজমাতার কক্ষে হাঁপাতে হাঁপাতে পৌঁছয় দাসী। গিয়ে বলল, রাজমাতা, রাজমাতা, যুবরাজ সত্যিই এক মেয়ের প্রেমে পড়েছেন, কিন্তু গুরুদেব দক্ষ এটা জেনে গেছেন, আর তিনি আমাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন যাতে আমি এসে আপনাকে বলি। ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন? কি বলো কি?
তাহলে এর মানে কি দাঁড়ায় বলো তো? তার মানে দক্ষ চাইছে আমি রাগান্বিত হয়ে ছেলের বিরুদ্ধে দাঁড়াই, যাতে তিনি নিজেকে রাজ্যের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমি সেই ফাঁদে পা দেব না। আমি নিজে গিয়ে দেখব এই মেয়েটাকে, নিজের চোখে বিচার করব। দক্ষের কথায় নয়, কাল রাতেই যাব আমি ছদ্মবেশে, আর কাউকে জানাবে না এই কথা। আর দক্ষকে তো একেবারেই না। গভীর রাত। দক্ষের কক্ষে দক্ষ একটা মানচিত্র ও কিছু কাগজপত্র ছড়িয়ে বসে আছে। শিষ্যরা সেইখানেই প্রবেশ করল। গুরুদেব, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, যুবরাজকে ওই মেয়ের কাছ থেকে সরিয়ে রাখতে হবে, অন্তত একটা রাতের জন্য। তুমি এক্ষুনি সীমান্ত প্রহরীদের কাছে গিয়ে একটা ভুল সংবাদ পাঠাবেন। বলবে প্রতিবেশী রাজ্য থেকে আক্রমণের হুমকি এসেছে। ভুয়া সংবাদ? কিন্তু গুরুদেব, যদি ধরা পড়ে যায়? ধরা পড়বে না যদি সাবধানে কাজ করো। আমার প্রয়োজন শুধু একটা রাত। যুবরাজ প্রাসাদে ফিরে আসবেন, আর ঠিক সেই সুযোগে আমি মেয়েটাকে হাতের মুঠোয় আনবো। কিন্তু গুরুদেব, যদি যুবরাজ ফিরে গিয়ে দেখেন কোনো আক্রমণই হয়নি, তখন? ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তার জন্য। যাও, এক্ষুনি রওনা দাও। কাল বিকেলের মধ্যেই যেন সেই সংবাদ রাজপ্রাসাদে পৌঁছায়। শিষ্য মাথা নত করে দ্রুত বেরিয়ে যায়। দক্ষ আবার মানচিত্রের দিকে তাকিয়ে হাসে, আঙুল দিয়ে ছায়াবনের অবস্থান নির্দেশ করে। পরের দিন বিকেলবেলা কুড়ে ঘরের সামনে মেঘবতী, বরুণ ও দাদু একসাথে বসে আছে। তোমরা দুজন যা শুরু করেছো, তাতে তো মনে হচ্ছে শীঘ্রই আমাকে প্রজাতির তালিকা বানাতে হবে। দাদু, দাদু কিন্তু ভুল বলেননি মেঘবতী। আজকাল আমিও তো সে কথাই ভাবছিলাম। আপনারা দুজনে মিলে আমাকে লজ্জায় ফেলা চক্রান্ত করছেন মনে হচ্ছে। তিনজনেই হেসে ওঠে। ঠিক তখনই দূরে ঘোড়ার খুঁড়ে দ্রুত শব্দ শোনা যায়, ক্রমশ কাছে আসছে। যুবরাজ, মহারাজ আপনাকে এক্ষুনি ডেকেছেন। জরুরি অবস্থা। প্রতিবেশী রাজ্য থেকে আক্রমণের হুমকি এসেছে। সীমান্তে সৈন্য জমায়েত হচ্ছে। যুবরাজ, কিছু করুন আপনি। আমি দুঃখিত মেঘবতী, এখনই আমাকে যেতে হবে। কোনো ব্যাপার না, রাজ্যের বিপদের চেয়ে বড় আর কিছুই নেই। সাবধানে যাবেন। আজ রাতেই ফিরবো, কথা দিলাম। আর হ্যাঁ, দরজা বন্ধ করে রেখো, ঠিক আছে? এই বলে বরুণ দ্রুত ঘোড়ায় চড়ে চলে যায়। মেঘবতী উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকে। এটি দেখে দাদু বলে, চিন্তা করিস না দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে, দেখিস। সন্ধ্যায় কুড়ে ঘরের সামনে এক অচেনা মহিলা এসে দাঁড়ান। তাকে দেখে মেঘবতী বলল, কে আপনি? এত সন্ধ্যায় একা এখানে? পথ হারিয়েছেন বুঝি? হ্যাঁ মা, একটু জল দিতে পারবে? অনেকটা পথ হেঁটে এসেছি, আর পা চলছে না। মেঘবতী সেই অচেনা লোকটিকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেঘবতী তাকে জল এগিয়ে দিয়ে বলল, বসুন এখানে, বিশ্রাম নিন। এত রাতে একা একা ঘুরছেন কেন? বাড়ির লোকজন চিন্তা করবে না? তোমার মতো দয়ালু মানুষ আজকাল কমই দেখা যায় মা। তুমি তো আমাকে চেনোই না, তবুও এত যত্ন করছো, কোনো প্রশ্ন না করেই। মানুষ বিপদে পড়লে সাহায্য করা তো স্বাভাবিক, তাই না? আমার দাদু আমাকে এভাবেই শিখিয়ে বড় করেছেন, আর বলেছেন আমাকে কেউ যদি সাহায্য চায় তার পরিচয় জিজ্ঞাসা না করেই আগে সাহায্য করতে হয়। তোমার দাদুই তোমাকে বড় করেছেন বুঝি? তোমার বাবা মা কোথায়? আগে তারা আমার জন্মের পরপরই মারা যান। এখন আমার দাদুই আমার সব। রাজমাতার চোখে একটা গভীর কোমলতা ফুটে ওঠে। তিনি মেঘবতীর হাত ধরেন। ঠিক তখনই জানালার বাইরে দূরে কয়েকটা ছায়ামূর্তি জড়ো হতে দেখা যায়। শুধু রাজমাতাই তা লক্ষ্য করেন। ওই তো দুঃখের লোকজন। আমার সন্দেহই তাহলে ঠিক ছিল, আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে।
কুঁড়ে ঘরের ভেতরে রাত আরেকটু গভীর হয়েছে। দাদু জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, মুখে চিন্তার ছাপ। আজ রাতে বাইরে কেমন যেন একটা অস্বাভাবিক নীরবতা, পাখিরাও ডাকছে না, আর ঝিঝি পোকার শব্দও কোথাও নেই। মেঘবতী ও রাজমাতা তখনও কথা বলছেন। দাদু তাদের দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন, তারপর সিদ্ধান্ত নেন। দিদি ভাই, আমি একটু বাইরে থেকে জল নিয়ে আসি, কলসিতে জল কমে এসেছে। ঠিক আছে দাদু, সাবধানে যেও। দাদু একটা লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে যান, তার চোখে সতর্কতা। রাজমাতা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন, মনে মনে উদ্বিগ্ন হয়ে ওঠেন। বৃদ্ধ মানুষটা কি কিছু টের পেয়েছেন? আমার এখনই কিছু একটা করা উচিত, কিন্তু কি করব এখনো তো আমি বুঝতে পারছি না। কুঁড়ে ঘরের বাইরে ঘন অন্ধকার। দাদু সাবধানে চারপাশে তাকাতে তাকাতে এগোন। কে কে ওখানে? লুকিয়ে থেকো না, বেরিয়ে এসো। অন্ধকার থেকে দুজন শিষ্য বেরিয়ে আসে। দাদু লাঠি তুলে প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু বয়সের কারণে সে পারেন না তাদের সাথে। মেঘবতী, সাপ! পুরোটা দেখছি বেশ শক্ত, শক্তি আছে দেখছি। যা, এবার একে এই গাছের সাথে বেঁধে রেখে আয়, ঠিক আছে? এবার ভেতরে যাওয়ার পালা। ভেতরে মেঘবতী ও রাজমাতা কিছু শুনতে পান না, তারা তখনও কথা বলছেন। মেঘবতী হঠাৎ কান খাড়া করে। কি ব্যাপার? দাদু এত দেরি করছেন কেন? যাই, আমি বরং গিয়ে একটু দেখে আসি। দাঁড়াও, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কিছু একটা ঠিক নেই এখানে। ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ে। দক্ষ নিজে দরজা ভেঙে ঢোকে, পেছনে শিষ্যরা। আর নয়, অনেক খুঁজিয়েছ আমাকে, অবশেষে আমি তোমাকে পেলাম মেঘকন্যা। আপনি কে? আর আমার দাদু কোথায়? কি করেছেন তার সাথে? তোমার দাদু নিরাপদে আছে, যতক্ষণ তুমি চুপচাপ আমার সাথে সহযোগিতা করবে, আমার কথা শুনবে ততক্ষণ। এখন আর বেশি ঝামেলা না বাড়িয়ে চলো আমার সাথে। রাজমাতা ছদ্মবেশ ফেলে সামনে এসে দাঁড়ান, কণ্ঠে তীব্র রাগ। রাজমাতা দক্ষকে বলল, দক্ষ, এসবের মানে কি? তুমি সাহস কি করে পাও রাজ্যের একজন নিরপরাধ মেয়ের ওপর এভাবে আক্রমণ করার? রাজমাতা, ও আপনি এখানে? বাহ, তবে তো ভালোই হলো। এবার আপনিও সাক্ষী থাকবেন আমার বিজয়ের মুহূর্তের। ভাবতেও পারিনি আপনি নিজে এসে এত সহজ করে দেবেন সবকিছু। তুমি একটা বিশ্বাসঘাতক দক্ষ। বহু বছর ধরে তুমি আমাদের ঠকিয়ে এসেছো, আমরা তা বুঝতেই পারিনি এতদিন। দক্ষ পুঁথি খুলে মন্ত্র পড়তে শুরু করে, মেঘবতীর দিকে হাত তুলে। রাজমাতা সেটি থামানোর চেষ্টা করে, কিন্তু শিষ্যরা তাকে আটকায়। ছাড়ো আমাকে, ছাড়ো! কেউ আছো? সাহায্য করো আমাদের। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তো কারো ক্ষতি করিনি কখনো। কেন আমার সাথে এমন করছেন? তুমি ক্ষতি না করলেও তোমার শক্তি আমার প্রয়োজন মেঘকন্যা। ভয় পেও না, বেশি কষ্ট হবে না তোমার। মেঘবতীর ভয় ও কান্না থেকে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়ে যায়। দক্ষের মন্ত্র বাধাগ্রস্ত হয়, বাতাসে পুঁথির পাতা উঠতে থাকে। দক্ষ রেগে চিৎকার করে, শিষ্যদের দিকে তাকিয়ে বলে, ওকে ধরে রাখো, ওর শক্তি দমন করতেই হবে এক্ষুনি। দেরি করলে সব পরিকল্পনা মাটি হয়ে যাবে। না, কেউ এক পাও এগিয়ে আসবেন না। একদম ভালো হবে না কেউ এগিয়ে এলে, বলে রাখলাম। প্রবল ঝড়ের মধ্যে দক্ষ দ্বিতীয়বার মন্ত্র পড়ে। এবার এক শক্তিশালী আলো বেরিয়ে মেঘবতীকে ঘিরে ফেলে। মা মেঘবতী, দক্ষ, ছাড়তে বলো আমাকে, ওকে বাঁচাতে দাও। দক্ষ, থামো বলছি। এবার আর কেউ থামাতে পারবে না আমাকে রাজমাতা। এই শক্তি এখন আমার হবে চিরকালের জন্য। হা হা হা। মেঘবতীর চোখ ঘোলাটে হয়ে আসতে থাকে, শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ঠিক তখনই দূরে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়, দ্রুতই কাছে আসছে। সবাই সেদিকে তাকায়। এখন কে এলো? এত তাড়াতাড়ি যুবরাজ ফিরে এলেন কি করে? এখনো তো অনেক দূরে থাকার কথা তার।
কিন্তু দরজায় যে এসে দাঁড়ায় সে বরুণ নয়, দরজায় দাঁড়িয়ে তারামতি, বরুণের বাগদত্তা রাজকন্যা, তার হাতে তলোয়ার। দক্ষ, এখনই থামো বলছি। আর হ্যাঁ, তুমি আর একটা মন্ত্র পড়লে তোমার গলা এখনই কেটে দেব, এই মুহূর্তেই। আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি করে জানলেন এই জায়গার কথা? আমি অনেক আগে থেকেই তোমার উপর নজর রাখছিলাম গুরুদেব। ভেবেছিলে শুধু তুমিই ষড়যন্ত্র করতে জানো। তোমার প্রতিটা চাল আমি আগে থেকেই আঁচ করেছিলাম। শিষ্যরা ভয় পেয়ে পিছিয়ে যায় এবং দক্ষ পালানোর পথ খোঁজে। ঠিক তখনই তার হাত থেকে পুঁথি মাটিতে পড়ে যায়। এটা এটা এখনো শেষ হয়নি। হা হা হা। দক্ষ হঠাৎ একটা ধোঁয়ার মতো অন্ধকার সৃষ্টি করে, চোখের পলকে অদৃশ্য হয়ে যায় শিষ্যদের নিয়ে। তারামতি তলোয়ার নামিয়ে দ্রুত মেঘবতীর দিকে ছুটে যায়। রাজমাতা ততক্ষণে মেঘবতীকে ধরে ফেলেছেন। মেঘবতীর চোখ বন্ধ হয়ে আসে, শ্বাস ক্ষীণ হয়ে আসতে থাকে। তারামতি মেঘবতীর নাড়ি পরীক্ষা করে বলল, শ্বাস চলছে, কিন্তু খুবই দুর্বল। ওকে এক্ষুনি প্রাসাদে নিয়ে যেতে হবে, রাজবৈদ্যের কাছে। রাজমাতা, আমাদের কাছে সময় অল্প, আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। হ্যাঁ, চলো তারামতি। মেঘবতী মা, তোমাকে যে বাঁচতেই হবে, একটু শ্বাস নিতে থাকো। তো বন্ধুরা, শত্রু নাকি রক্ষাকর্তা? তারামতির আসল উদ্দেশ্য কি? আর মেঘবতী কি বাঁচবে এই অভিশপ্ত মন্ত্র থেকে? সেটা জানবো আমরা মেঘবতী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।